আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ তারাকান্দার যুক্তিবিদ্যা বিষয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইউসুফ, সিনিয়র প্রভাষক, দর্শন বিভাগ, বঙ্গবন্ধু সরকারি কলেজ তারাকান্দা, ময়মনসিংহ। আজ আমি পাঠ দিব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ, ডেফিনিশন অফ আনসাইন্টিফিক ইন্ডাকশন অ্যান্ড ইটস এক্সাম্পল। 2 নম্বরে আলোচনা করব অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যসমূহ নিয়ে। পরিশেষে আলোচনা করব বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আসি অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা নিয়ে। অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা হচ্ছে কার্য-কারণ সম্পর্ক ছাড়াই কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে বা অবাধ অভিজ্ঞতা ও বিরোধহীন অভিজ্ঞতার উপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহের মূল সূত্র হল এই ঘটনাটি সবসময় হতে দেখা গেছে, এর কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত কখনো দেখা যায়নি, সুতরাং এই ঘটনাটি সত্য। উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, এ যাবৎ যত বক দেখেছি সাদা দেখেছি, সাদা ভিন্ন অন্য কোনো বক দেখিনি, সুতরাং সিদ্ধান্ত নিয়ে আমরা সকল বক হয় সাদা। এখানে মূল একটি এই যত বক দেখি সাদা দেখেছি, এটার এই ঘটনাটি সবসময় সত্য হতে দেখেছি, সাদা ভিন্ন অন্য কোনো বক দেখিনি, অর্থাৎ এর বিরুদ্ধে কোনো দৃষ্টান্ত আমরা কখনো দেখিনি। এর ফলে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি সকল বক হয় সাদা। এই উদাহরণটিকে বিশ্লেষণ করলে আমরা কি দেখি? অবাধ অভিজ্ঞতা হলো এ যাবৎ যত বক দেখেছি সাদা দেখেছি। বিরোধীহীন দৃষ্টান্ত হলো সাদা ভিন্ন অন্য কোনো বক দেখিনি। সিদ্ধান্ত হলো সকল বক হয় সাদা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য নিয়ে। অবৈজ্ঞানিক আরোহের উদাহরণ এবং তার বিশ্লেষণ যদি আমরা দেখি তাহলে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পারি। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সার্বিক যুক্তি হবে। অবৈজ্ঞানিক আরোহের যে সিদ্ধান্ত স্থাপন করা হবে সেটা বিশেষ যুক্তিবাক্য হবে না, হবে এটি সার্বিক যুক্তিবাক্য। যেমন এই যাবৎ যত বক দেখেছি সাদা দেখেছি, সাদা ভিন্ন অন্য কোনো বক দেখিনি। সিদ্ধান্ত হলো সকল বক হয় সাদা। এটা হলো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা একটি সার্বিক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য কী করে হলো? এই বাক্যের প্রথমে সকল রয়েছে। কোনো বাক্যের সকল সমস্ত এই সমস্ত চিহ্ন থাকলে এটি একটি সার্বিক যুক্তিবাক্য। সুতরাং অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। 2 নম্বরে দেখি অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। যেমন উপরোক্ত উদাহরণটি আমি নিচে স্থাপন করেছি। এখানে সকল বক হয় সাদা সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, বিশ্লেষক যুক্তিবাক্য না। অর্থাৎ বক সম্বন্ধে সাদা কথাটি অতিরিক্ত তথ্য প্রদান করছে। বিশ্লেষক যুক্তিবাক্যে বিধেয়পদ উদ্দেশ্যপদের যথার্থকেই প্রকাশ করে, আর সংশ্লেষ যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্বন্ধে নতুন তথ্য দেয়। আমরা বকের যথার্থ জানি জীববৃত্তি, কিন্তু সাদা দ্বারা বক সম্বন্ধে একটি অতিরিক্ত তথ্য পেলাম। যদি কোনো যুক্তিবাক্যে বিধিপদ দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেই যুক্তিবাক্যটি হবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এই দৃষ্টান্তে আমরা তাই দেখছি যে এই যুক্তিবাক্য একটি সংশ্লেষ যুক্তিবাক্য এবং সার্বিক। সুপ্রিয় শিক্ষার্থী, 3 নম্বরে আসি অবৈজ্ঞানিক আরোহ কার্যকর নীতি অনুপস্থিত থাকে। অবৈজ্ঞানিক আরোহে যে আমরা সিদ্ধান্ত স্থাপন করি, এই সিদ্ধান্ত স্থাপনে কোনো কার্যকর সম্পর্ক আমরা স্থাপন করি না। যেমন
আমরা বিশ্বাস করি যে বক, যে বকগুলো আমরা দেখিনি সেগুলো আমাদের দেখা বকের মতোই হবে। আমরা এবং যত দেখেছি সাদা দেখেছি, যেগুলো দেখিনি সেগুলো সাদার মতোই হবে। কিন্তু এই বিশ্বাসটি কোনো কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে নয়, কারণ সাদা রং এবং বকের মধ্যে আমরা কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করিনি। সুতরাং দেখা যাচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহে কার্যকরী নীতি অনুপস্থিত রয়েছে। 4 নম্বরে আসি, অনুকূল অভিজ্ঞতাই অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ অনুকূল একই জাতীয় অভিজ্ঞতা, আমি সবসময় একটা জিনিস একইভাবে ঘটতে দেখে সেই বিষয়ে একটি সার্বিক যুক্তি উপস্থাপন করে ফেলি। এটি হলো অবৈজ্ঞানিক আরোহের একটি অন্যতম বৈশিষ্ট্য, যে অনুকূল অভিজ্ঞতা হলো অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হিসেবে কাজ করে। এই অভিজ্ঞতা হলো ব্যক্তির অবাধ, এই অভিজ্ঞতার কেউ বিরোধ করে না। যদি বিরোধ করে তাহলে সেটা আর অবৈজ্ঞানিক আরোহ থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী, 5 নম্বরে দেখি, অবৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা বা দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই যে সিদ্ধান্তটা নিচ্ছি, এ যাবৎ যত বক দেখেছি, সাদা দেখেছি, সাদা ভিন্ন বক দেখিনি, এটা বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব দৃষ্টান্ত দেখেই বলি সকল বক হয় সাদা। এই যে সিদ্ধান্ত পেলাম, বক দেখার এই বাস্তব অভিজ্ঞতার ভিতর ভিত্তি করে সিদ্ধান্ত করা হয়েছে। এখানে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সকল বক হয় সাদা, এই সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। তাই বলা হয় অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা হবে বাস্তব ঘটনা বা বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। 6 নম্বরে, অবৈজ্ঞানিক আরোহে আরোহ লম্ফ থাকে। আরোহ লম্ফ হচ্ছে জানা থেকে অজানায়। অবৈজ্ঞানিক আরোহের যে আমরা সিদ্ধান্ত স্থাপন করব, এখানে জানা থেকে অজানায় গমন থাকে। যেমন অভিজ্ঞতায় সকল কাক বা সকল বককে পর্যবেক্ষণ করে কোনো ক্রমেই সম্ভব না। সকল বক এবং সকল কাক পর্যবেক্ষণ করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমরা কিছু সংখ্যক বক বা কিছু সংখ্যক কাককে পর্যবেক্ষণ করি। এখানে এই যে কিছু সংখ্যক বক বা কাককে পর্যবেক্ষণ করে সকল কাক বা সকল বক সম্বন্ধে যে সিদ্ধান্ত করি, এখানে জানা থেকে অজানায় পদক্ষেপ রয়েছে। জানা থেকে অজানায় পদক্ষেপ হলেও আরোহমূলক লম্প। অবৈজ্ঞানিক আরোহে এই আরোহমূলক লম্পটা বিদ্যমান রয়েছে। 7 নম্বর, এখানে 7 নম্বর হবে, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়, নিশ্চিত নয়। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহে যে সিদ্ধান্ত স্থাপন করা হয়, এখানে যেহেতু কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয় না, শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করা হয়, কাজে এই সিদ্ধান্ত যে কোনো সময় ভ্রান্ত হয়ে যেতে পারে। তাই বলা হয় যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হল সম্ভাব্য, নিশ্চিত নয়, সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য নিয়ে। 1 নম্বর পার্থক্য হল, প্রকৃতির নিয়মনীতি ও কার্যকরণ সম্পর্ক ভিত্তি করে একটি সার্বিক সংস্থা যুক্তি বা প্রচেষ্টা করাকে বৈজ্ঞানিক আরোহ বলে। অন্যদিকে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে কার্যকরণ সম্পর্ক অনুপস্থিতি রেখে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে সার্বিক সংস্থা যুক্তি বাক্য প্রতিষ্ঠা করাকে অবৈজ্ঞানিক আরোহ বলে, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। 2 নম্বরে, বৈজ্ঞানিক আরোহ কার্যকরণ নিয়মের উপর নির্ভরশীল। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কার্যকরণের উপর নির্ভরশীল নয়। আমরা সংজ্ঞা থেকেই তা বুঝতে পারি। 3 নম্বরে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত। কেন? বৈজ্ঞানিক আরোহের কার্যকরণ সম্পর্ক নিশ্চিত করেই সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাই তার সিদ্ধান্ত নিশ্চিত। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য মাত্র। 4 নম্বরে, বৈজ্ঞানিক আরোহ সদর্থক ও নৈর্থক উভয় প্রকার দৃষ্টান্ত পরীক্ষা করা হয়। এখানে ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে গিয়ে মশার কামড় ছাড়াও অন্যান্য ঘটনার প্রভাব লক্ষ্য করা হয়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে কেবলমাত্র সদর্থক দৃষ্টান্তগুলি গ্রহণ করা হয়, নৈর্থক দৃষ্টান্ত গ্রহণ করা হয় না। এখানে নৈর্থক দৃষ্টান্তগুলো গণন থেকে বাদ পড়ে যায়। 5 নম্বরে, বৈজ্ঞানিক আরোহ দৃষ্টান্তের চেয়ে দৃষ্টান্তের মানের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের মানের চেয়ে সদর্থক সংখ্যার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি 6 নম্বরে, বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া, কারণ এখানে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করার জন্য পরীক্ষণাত্মক পদ্ধতি অনুসরণ করা হয়।
অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ একটি সহজ সরল প্রক্রিয়া, এতে এরকম কোনো ঝামেলা আমাদের পোহাতে হয় না। তাই বলা হয় বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া আর অবৈজ্ঞানিক আরোহ একটি সহজ সরল প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি 7 নম্বরে। বৈজ্ঞানিক আরোহ একটি বিজ্ঞানসম্মত অনুমান বা বিজ্ঞানীদের ব্যবহারযোগ্য আরোহ প্রক্রিয়া। এতে সিদ্ধান্ত স্থাপন করা হয়, তা আবার প্রমাণও করা হয়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কোনো বিজ্ঞানসম্মত প্রক্রিয়া নয় বা সাধারণ মানুষের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বলে এটি একটি লৌকিক প্রক্রিয়া। 8 নম্বর, বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকালে নিরীক্ষণ, পরীক্ষণ, প্রকল্প অপনয়ন ইত্যাদি স্তর অতিক্রম করতে হয়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকালে এসব স্তর অতিক্রম করার প্রয়োজন পড়ে না। কেবল বিরোধহীন অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্ত গঠন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আলোচনা করলাম অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা নিয়ে, পরিশেষে আলোচনা করলাম অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য নিয়ে, তারপর আলোচনা করলাম অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য নিয়ে, এবং সর্বশেষে আলোচনা করলাম বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে যে পার্থক্য রয়েছে তা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আর আমি আলোচনা করব না, এই বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।